দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না, তারা রাষ্ট্রের ক্ষমতায় রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন? দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না। এবং রাজনৈতিক দলগুলোর যদি দাবি দাওয়াগুলো দেখেন, গত 16 বছর থেকে তারা মোটামুটি প্রিটি কনসিস্টেন্টলি একই দাবি করে আসছে। একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন, ভোট, গণতন্ত্র, শেখ হাসিনার পদত্যাগ, এগুলো আর কি। আর দ্বিতীয় অংশীজন যারা ছিল, যারা জুনে ঝটিকার মতো আবাবিল পাখির মতো এসে বাংলাদেশের আকাশ ছুঁয়ে গেছে, সেই কোটি কোটি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে সেটা দেয়ালে দেয়ালে লেখা আছে, তাদের মিছিলে, তাদের স্লোগানে, তাদের চিত্রাঙ্কনে সেগুলো ফুটে উঠেছে। নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ 2 চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেই বন্দোবস্তের ভিত্তিতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ফিরে আসবে না, যার মধ্য দিয়ে বারে বারে হাসিনা এরশাদের মতো হিটলারের বঙ্গীয় সংস্করণগুলো আমাদেরকে যেন দেখতে হবে না, এমন একটা বন্দোবস্ত চাই। আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলাতে সফর করি প্রচুর, আমি দেয়াল লিখনগুলো খুব মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করি, এবং কোন দেয়াল লিখনে আমার চোখে পড়ে নাই যে ছেলে মেয়েরা, তরুণরা লিখেছে যে অবিলম্বে নির্বাচন দেন। অতএব এই যে দুটা ডায়ামেট্রিকলি ডিফারেন্ট অ্যাসপিরেশন আমাদের দুটো অংশজনের কাছ থেকে এসছে, এটা কিন্তু বাংলাদেশের সমাজের যে জেনারেশনাল শিফট হচ্ছে এবং একটা সুনামি আসছে আমাদের রাজনীতিতে, এটা খুব পরিষ্কার করে দিচ্ছে। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে আসলে সে পুরো বাংলাদেশকে ধারণ করতে পারছে কিনা। সে কি পাওয়ারফুল ল্যান্ডলর্ড গ্রাউন্ডদেরকে, লেডিজ এন্ড জেন্টলম্যানদেরকে বেশি প্রেফার করছে, না তারা আগামী দিনের পাওয়ারফুল কোয়ার্টারকেও তারা কেয়ার করছে, তারা কনসিডারেশনে নিচ্ছেন। তো সেই বাস্তবতায় হচ্ছে যে ওসমান কারেক্টলি বলেছে যে নির্বাচনী আলোচনাটা কেমন যেন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে, সংস্কার, বিচার, এবং তারপর অফকোর্স নির্বাচন এই সরকারের একটা এক্সিট রুটের জায়গায় তো হলো নির্বাচন, এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না। তো এই জায়গাটা কেন, এটা কি শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেইলিয়ার অথবা এজেন্ডা, না নতুনদেরও এখানে ফেইলিয়ার আছে? যারা এখানে নতুনদেরকে প্রতিনিধিত্ব করছেন, নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে? নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই? নতুনরা কি অপরায়ণের রাজনীতি করে নাই? যেই অপরায়ণের রাজনীতিকে আমরা আদারিং করবার পলিটিক্সকে আমরা গত 53 বছর ধরে বিভিন্ন বংশ, গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি, যেই চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি, নতুনরা কি সেই তদবির বাণিজ্য, দুর্নীতি, লুটপাট কি করছে না? তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন? তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না? আমরা কি এগুলো খবর পাচ্ছি না? জানি তো এগুলো। অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন, তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন। তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন, তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্ক তুলতে হবে। কারণ 24 হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না, কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না। কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না। আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি, যে এই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল। তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটিস, সংস্কার, বিচার এবং নির্বাচন, সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের টপিকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে, নির্বাচনের আওয়াজ যখন আসবে। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে। কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব, অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে গত অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে নির্বাচন একটা বড় জায়গা। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি। স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন। তারা গত পুরাতন আমলের
সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন। দেখেন, বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেইনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয়। একটা হচ্ছে আপনার প্রার্থিতা বাছাই, আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসেবে নমিনেশন দিচ্ছে, এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি, লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয়। এখন দেখেন, আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে এর আগে, এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তা, চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। নিশ্চিত দিতে হবে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা। তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে, কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই। টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন, এটাই ধরে নেওয়া হবে। তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ঘিরে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই। যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি, তত দফা দিয়েছি, আমরা এই সংস্কার চাই, সেই সংস্কার চাই, তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র, নেতা নির্বাচন, সমালোচনা, সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না। তারা সংবিধানের আর্টিকেল 70 নিয়ে খুবই কনসার্ন, তারা এটা সংশোধন করবে, কিন্তু তার দলের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল 70 রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না। তাহলে দলের ভিতরে আর্টিকেল 70 রেখে রাষ্ট্রে, সংবিধানে আপনি আর্টিকেল 70 কিভাবে বদলাবেন? এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না। দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না, তারা রাষ্ট্রের ক্ষমতায় রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন? দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে?